হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো গিয়ে বুধবার, আর সকালটা শুরু করছি বারান্দায় এভাবে বিছানাপত্র দিয়ে, কারণ কালকে রাত্রে এখানে ঢালাও বিছানা হয়েছিল। শ্বশুরমশাই, শাশুড়ি মা, মেসো শ্বশুর, কর্তামশাই এবং আমি এখানে বারান্দায় শুয়েছিলাম, কারণ ঘরে প্রচণ্ড পরিমাণে গরম। কিন্তু আমি না মেঝেতে শুতে পারি না, জানো তো, আমার না প্রচণ্ড পিঠ কোমর ব্যথা হয়ে যায় রাত্রিবেলা মেঝেতে শুলে। তো তবুও শাশুড়ি মা বারবার বলল যে ঘরে এত গরম, শুতে পারবে না, শুয়েও না, অনেকবার বললো। তো আমিও বারণ করেছিলাম যে আমি মেঝেতে শোবো না, কিন্তু লাস্টে না কথা রাখতে বাধ্য হলাম যে এতবার বলছে যখন আমার ভালোর জন্যই, তাহলে শুই। কিন্তু ওই কোমর পিঠ ব্যথা নিয়ে উঠলাম সকালে, আর দিম্মা শাশুড়িকে সাজেস্ট করা হয়েছে কুলেখাড়ার রস খাওয়াতে, কারণ হিমোগ্লোবিন কম। আমারও না হিমোগ্লোবিন বহুদিন আগে আমি টেস্ট করেছি, কম ছিল। আমার ছোটোবেলা থেকে হিমোগ্লোবিনটা একটু কম আছে। তো সেই জন্য শাশুড়ি মা বললো তুমিও খাও কুলেখাড়ার রস। তো সেটা যে কেমন খেতে সেটা নিশ্চয়ই আর বলতে হবে না তোমাদেরকে। সকাল সকাল ঘুম থেকে উঠেই কুলেখাড়ার রসে বিকৃত মুখ নিয়ে শুরু করছি আজকের সকালটা। দিম্মাকে রাজি করাতে পেরেছি, এবার বলেছে নাইটি পরবে। তুমি তো নাইটি পরাতে আজকে রাজি করাতে পেরেছি। না না, আজকে আর দেয়নি। কেউ কিছু বলছে না, তোমার ভিডিও নিয়ে যাচ্ছি, সবাইকে দেখাবো। ওখানের মানুষ টেনশনে আছে, সবাই জানে দিম্মার শরীর খারাপ। হ্যাঁ, ওখানে তোমার বান্ধবীরাও জানে শরীর খারাপ, তাই কালকে জেঠিমা ফোন করেছিল। আজকে এনএস চলবে নাকি? না, ডিএনএস দিচ্ছি। এই এটা সোডিয়ামেরই, আর ওইটা কি ডিএনএস এর? এটা কি সোডিয়াম আছে 150 সামান্য কি আছে? সামান্য আছে। আচ্ছা, আর এটাতে? আচ্ছা আচ্ছা। কিছু কিছু মানুষের কাছে এই আলাপ আলোচনাগুলো বলা হয় বকর বকর করে সময় নষ্ট করা, জানো তো। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু জ্ঞান রয়েছে। তা তুমি তার সাথে যদি আলাপ আলোচনা করো, তাহলে তুমি নিজেই অনেকটা জ্ঞান আরোহণ করতে পারবে। তো এই জ্ঞান আরোহণের পদ্ধতি অনেকেরই পছন্দ নয়। তো আমি কি করব বলো, ছোটোবেলা থেকে আমি শিখেছি খবরের কাগজ থেকে শুরু করে যদি কোনো ঠোঙা যেটাই পাবে হাতের কাছে একটু পড়ে দেখবে যে কী লেখা রয়েছে। এই শিক্ষায় শিক্ষিত হয়েছি। তাই যে কোনো মানুষের সাথেই, সে যেই হোক না কেন, সে যেটুকু জানে তার থেকে শেখার জন্যই কিন্তু আমিও চেষ্টা করি। তো তার সাথে কথা বলি, জানার চেষ্টা করি। এই জানাগুলো অনেকেরই পছন্দ নয়। যাই হোক, আমার প্রেশারটা মাপলাম, দেখতেই তো পেলে 120/80, একদম অ্যাকুরেট, কিন্তু অ্যাকচুয়ালি একদমই অ্যাকুরেট নয়। তাই তোমরা যারা আমার ভিডিও দেখো মনে হয় কত সুন্দর আমার লাইফ, কত সুন্দরভাবে দুজনে আলাদা থাকি, শ্বশুর শাশুড়ির থেকে দূরে, স্বামী স্ত্রী, মনে হয় বিনা টেনশানে, কোনো খিটখিট নেই, খুব ভালোভাবে বেঁচে রয়েছি। একদমই সেটা নয়। কিন্তু জীবনে অনেক প্রতিকূলতা, আর মানুষের জীবনে সমস্যা তো থাকবেই। যেদিন সমস্যা শেষ সেদিন তো মৃত্যুবরণ করতে হবে মানুষকে। তো দেখো, একটা জিনিস তোমাদেরকে বলি, দেখবে যে মানুষটা বারবার অপমান করলে উত্তর দেয় না, তাকে না সবাই ভেবেই নেয় ও তো মান অপমান ওর গায়ে লাগে না, ও তো উত্তর দেয় না। আর যখনই সেই মানুষটাই কোনো দিন সেই অপমানগুলোর উত্তর মুখ ফুটে দেবে, তখনই বলবে তোমার শিক্ষার এই পরিচয়, তুমি এই শিখেছো, কই এতদিন তো কিছু বলনি, হঠাৎ করে তোমার কি হলো? নিশ্চয়ই কিছু হয়েছে যার কারণে তুমি এরকম মুখে মুখে উত্তর দিচ্ছ। তবে একটা সময়ের পরে না মুখে মুখে উত্তর দেওয়াটাও প্রয়োজন, কারণ না হলে মানুষ নরম মাটিতে আঘাত করে, এটা বাস্তবায়িত হয়। আর আমি সব সময় সবার ভালো জিনিসটা, ভালো দিকটা, ভালো সময়টাকে তুলে ধরবো, আর সবাই বাদবাকি সময়টা আমার জীবনটাকে খারাপ সময় দিয়ে ভরিয়ে তুলবে, সেটাও তো আমি হতে দিতে পারবো না। তাই উত্তর দেওয়াটাও প্রয়োজন বলে। এটা কি দুবাইয়ের? দুবাই ডেটস দেখছি, উর্দুতে লেখা রয়েছে সব।
এগুলো আনা হয়েছে দিম্মার জন্য, যেহেতু দিম্মার হিমোগ্লোবিনটা কম আছে তাই প্রোটিন জাতীয় খাবারটাও দিতে হবে দিম্মাকে, সেই জন্যই আনা হয়েছে। আর আমি এখানে কারুর নামে কিন্তু পিএনপিসি করছি না, কাউকে ইন্ডিকেট করেও কিছু বলছি না, তাই তোমরাও কারুর নামে কিছু বলবে না, কোনো কমেন্ট করবে না, কারণ এটা বাস্তব, এটা সবার জীবনে হয়ে থাকে এবং আমার জীবনেও হচ্ছে। যেমন আমার জীবনটা কোনো সাংসারিক বুদ্ধিতেই ভরা না, আমি বুঝতেই পারি না কখন কার সাথে খারাপ আচরণ করতে হবে, আবার নিজের স্বার্থের কারণেই কখন তার সাথেই ভালো আচরণ করতে হবে, এটা আমার মাথায় বুদ্ধিতে ঢোকেই না। আমার সবসময় মনে হয় কাউকে মনে আঘাত না দিয়ে, কারোর সাথে আঘাত দিয়ে কথা না বলে কিভাবে সবাইকে হ্যাপি রাখা যায়। দেখো এখানে সবাই মিলে একসাথে খেতে বসছি, এটার মজা কিন্তু এক অন্যরকম, একা একা খাওয়ার চেয়েও। খাওয়া দাওয়া করে স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার বাড়ি যেতে হবে। তো বুঝতেই পারছো কাজের জন্য আবার সেই পুরনো জায়গায় ফিরতে পারবি না। সেন্ট দিয়েছি জানো তো, সেন্ট দেওয়ার পরে আন্ডার আর্মসটা এত বেশি ইচিং হচ্ছে, ইচিং ঠিক নয়, জ্বলছে রীতিমতো, কেন জানি না। তো গুছিয়ে নিয়েছি, চলো যাওয়া যাক। দিম্মা এখন অনেকটাই সুস্থ, তোমাদের সাথে কথা বলিয়ে তারপর আবার ফিরবো। কেমন আছো তুমি? বলো কেমন আছো? 250 টাকা আছে। আচ্ছা, ভালো আছে, ভালো আছে। আর পরের বার এসে যেন সেই লাফাতে দেখি, এই ঘর আর ওই ঘর করতে দেখি, বুঝেছো? এখন কান্নাকাটি করাবে না, বুঝেছো? ভালো লাগে না। বুড়ি এত শোনো, তাড়াতাড়ি- এবারে লুচি মিস হয়ে গেল। হ্যাঁ না, পরের বারে নয়, এখন মোটামুটি 4 বছর মিনিমাম দাদুকে মানুষ করে নাও, তারপর আবার তোমাকে নিয়ে আসবো, একসঙ্গে অত আনতে পারবো না। ভালো জগন্নাথদা, বাবা আমি রেডি, ওকে ডাকবি। এবার একটু ওঠো, গুছিয়ে বেরোবো। ভালো করে ধূপ বিক্রি করো। এবারে 3 তালাটা আমরা হাঁকিয়েই নেব, বুঝেছো? এবারে 3 তালাটা হাঁকিয়েই নেব। দিম্মা বলে একটা বড়, আরে 3 তালার একটা ঘর থাকবে বাবা শুধু ধূপের জন্য, স্টোর থাকবে চারিদিকে ধূপের। ভেঙে করবে সেরকম ধূপ বিক্রি হবে, করলে ঠিকই হবে, তাই না বলো? ডক্টর বেরোচ্ছে না তো? না, ওই তখনই বেরিয়েছে। ওটা আসবে, আসবে বাইরে, আসবে একটু বাইরে বসবে, একটু চেয়ারে চেয়ারে তোরা বেরোবি যখন বাইরে বসবে। হ্যাঁ। আর ট্রেনটা লেট আসে না, 5 মিনিট। থাক, বোতল থাক, তুমি আসো। ওই চেয়ারে বসবে একটু, বসুক একটু সবাই। হ্যাঁ আসছি গো। ও বাবা দেখো তো কত হয়েছে। বলছে আমার সময় ও বাবা যাচ্ছি, দাঁড়া 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 দাঁড়া। আমার সময় চাই। দেখি আমি এবারে যাবো, ওই যে তোর মাসিকে ডাক্তার দেখাতে, এবার আমি দেখি। যাবে তো? অন্তত আমার ঘরে যেও। ট্রেনটা কখন গো? তোমাকে আগের বার আমি বলে রাখলাম, তুমি সকালবেলা চলে এলে পালিয়ে। থেকে 4:30 বেরোলেই হবে। সকালে কারণ ছিল আসা। আমি কত আশা করেছিলাম বলো তো, তুমি বললে যে আমি দেখছি সকালে। যাবো। এবার যেও কিন্তু। আমি দুটো সব কটা খেয়ে নিলু, দুটো রেখে দিলু। মাথারই ঠিক নেই কোথায় কখন কি রাখছে। ওই সবারই, ও তো আমারও মাথারও ঠিক ব্যাগগুলো নেই। তোমার বিস্কুটগুলো রাখে। এই বাবা কি করে জানবো ওই ঘরে তো একটা পিমড়ে হবে। ওই সেই জন্যই ইয়ের ওই প্যাকেটে দেখছিলাম সেই পিঁপড়ে। কি পিমড়ে হয়ে যাচ্ছে। দেখি দেখি। মনে নাই সব নিয়েছি তো ঘরে। হ্যাঁ সব নিয়েছি, যা আছে আছে। বার করতে এসে নিয়ে না। বলছি এবারে উইকেট করলো না, এখন 4 বছর মিনিমাম, কোনো গ্যারান্টি দিচ্ছে। চলো। হ্যাঁ শোনো, আগে দাদুকে মানুষ করবে, তারপর দিদা আসবে। আর তো কি বলছো না, বলছি আমি আমরা লাভ করতে করলাম, তোর বলি আসবো। আমার খুব ইচ্ছা তোমার মতন ফুটফুটে একটা মেয়ে হবে, দুপাশে টিক্কি বেঁধে দেবো, সরে আসো। ও খুব ইচ্ছা। দিল তো
বুঝেছো? তোমার মতন দুধ ছাদা হতে হবে। ইস দেখো দেখি, জল লাগে, একটা জলের বোতল নিয়ে নেবো, ঠান্ডা কিনে। হ্যাঁ একটু ঠান্ডা জল ঢেলে নিই না, কিনবো কেন? হ্যাঁ ছোট বোতল, কেনা বোতলগুলো, হ্যাঁ কেনা বোতল যেগুলো, বুঝে। টাটা। আমার সময় এলাম, সাবধানে যাও। তোকে খুঁজে পাওয়া যাবে দেখে দাদা। তুমি ঘরে চাবি নিয়েছো তো? হ্যাঁ চেক করো না একবার, মানি ব্যাগ ভুলে যাও, কোনো অসুবিধা নেই কিন্তু। এই গ্রাম শুধুমাত্র আমার শ্বশুরবাড়ির এলাকা নয়, এই গ্রাম জুড়ে রয়েছে আমার বিভিন্ন কল্পনা। যখন আমি অনয়ের সাথে পরিচিত হয়েছিলাম, লকডাউন চলছিল জানো তো, তার পরপরই আর কি লকডাউনটা শুরু হয়েছে পরিচিতি হওয়ার পরে। তখন ও বিভিন্ন গ্রামের কথা বলতো, আর আমি মনে মনে কল্পনা করতাম কলসি কাকে নিয়ে পুকুর ঘাটে জল আনতে যাচ্ছি। তো সেটা তো আর বাস্তবায়িত হয়নি। যাই হোক, গ্রামের অনেক উন্নতি হয়েছে, কিন্তু জানো তো মানুষের সম্পর্কের উন্নতি হওয়াটা অনেক বেশি জরুরি। গ্রামের মানুষের অনেক উন্নতি হয়েছে, গ্রামের মানুষ এখন শহরকেও ছাপিয়ে যায়, শহরের মানুষের থেকেও অনেক বেশি এগিয়ে। কিন্তু সম্পর্কের অবনতি সেটা কি এগিয়ে নিয়ে যেতে পেরেছে? সেটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা কিন্তু আমি সবার ক্ষেত্রে বলছি না। কিছু কিছু মানুষ স্বার্থের জন্য অনেক বেশি পরিবর্তন হতে পারে, আর স্বার্থের দিকে আঘাত লাগলেই তারা অন্যরকম রূপ দেখায়। দেখো দেখতে দেখতে চলে এসেছি জামালপুরে। তো এখানে এলাম, দেখতেই পেলে টোটোতে করে অর্ণব দাদার, এখান থেকে আবার অটোতে করে যাব মশাগ্রাম থেকে আবার ট্রেনে করে যাব বালি স্টেশন, ওখানে আমাদের বাইক রাখা রয়েছে, বাইকে করে যাব বারাসাতে। মানে বুঝতেই পারছো কতটা লং ডিস্টেন্সের জার্নি। তবুও না বারবার আমার এই গ্রামে আসতে ইচ্ছা করে, কারণ গ্রাম নিয়ে আমার বহু কল্পনা। কারণ ছোটোবেলা থেকে শহরে মানুষ হলেও, সেটা পুরোপুরি শহরাঞ্চল না বলতে পারলেও, গ্রামের প্রতি আকর্ষণটা আমার বরাবরই ছিল। আমরা চলে এসেছি মশাগ্রাম স্টেশনে অনেকক্ষণ, কিন্তু ট্রেনে দেরি আছে, এই ওভারব্রিজটাতে ওয়েট করছি। আর মশাগ্রাম স্টেশনটা অনেকটা বড় স্টেশন, আর যখনই ট্রেন ঢোকে প্রচুর মানুষ, আর যেই ট্রেন চলে যায় একদম ফাঁকা স্টেশন। এত সুন্দর লাগছে দেখতে, মানে সচরাচর আমাদের ওই লাইনটাতে তো দেখা যায় না এরকম ফাঁকা স্টেশন, তো খুব ভালো লাগছে আমার। দেখো এই স্টেশনটা নতুন তো, জালি দেওয়া রয়েছে বলে অতটা বুঝতে পারছো না, পুরো ফাঁকা। আর এখানে একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে, এইমাত্র একটা দূরপাল্লার ট্রেন ক্রস করলো। তো আমরা যাব স্টেশনে, এখনও ট্রেন ঢোকেনি, আমরা লোকালটা ধরবো, সেজন্য ওয়েট করছি। মাঝখানে 2-3টে ট্রেন চলে গেছে, বাট লোকালটায় বসে ধীরে সুস্থে যাব। লেট যখন হচ্ছেই একটু ধীরে সুস্থে যাব বলেই ওয়েট করছিলাম এতক্ষণ। তো খুব ভালো লাগছে, এখানে হাওয়াও দিচ্ছে, বলো সুন্দর হাওয়া দিচ্ছে। 2-4টে ফটোও ক্লিক করলাম আমরা দুজনে মিলে। দেখো পুরো ওভারব্রিজটা ফাঁকা, স্টেশনও প্রায় গুনতি কয়েক লোক রয়েছে, খুব কম লোক। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার না প্রথম থেকে মশাগ্রাম স্টেশনের না ওটা ঠিক আছে, স্টেশনে একটু এখন উঠতি বয়স, একটু তো প্রেম করবে। যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এখানকার হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারটা আমার খুব ভালো লাগে, মানে অ্যান্টিক মনে হয়, মানে যেন ওই ব্রিটিশ আমলের সেই যে টিকিট কাউন্টারগুলো ছিল ওই টাইপ অফ। আর ওখানে একটা জলাশয় রয়েছে, হাওয়া দিচ্ছে, সেই স্রোতগুলো যায় না, দেখে মনে হচ্ছে ঝাঁপ দিই, স্নান করি, কিন্তু কিছু করার নেই, স্নান করেই এসছি। তোমাদের একটু ভিউটা দেখাই। তোমরা কারা কারা আনন্দ আশ্রম সিনেমাটা দেখেছো আমাকে প্লিজ কমেন্ট করো। সেখানে বিভিন্ন রকম ট্রেনের যে দৃশ্যগুলো ছিল বা গ্রামের যে দৃশ্যগুলো ছিল, সেগুলো দেখে না আমি ছোট্টবেলা থেকে মনে করতাম আমি গ্রামে গিয়ে বসবাস করব, শহরে আমি থাকবো না। কিন্তু দেখো আমার পোড়া কপালটা কেমন, এমনই করলাম যে পড়াশোনা শিখে চাকরির দিকে পা এগোলাম, তাহলে নাকি চাকরির দিকে এগোলে কোনো দিনই নাকি গ্রামে ফিরে বসবাস করা যেতে পারে না। তো এখন আর হয়তো আমার গ্রামে ফিরে চিরস্থায়ী বাসস্থান করতে পারবো না, তবে বৃদ্ধ বয়সে নিশ্চয়ই চেষ্টা করব দুজনে মিলে একসাথে গ্রামে এসে থাকার। তো এই দেখো
বলতে বলতে স্টেশনের হাওয়া খেতে খেতে নিয়ে এলো পেঁয়াজি আর আলুর চপ। তো সেটাই খাচ্ছিলাম ওভার ব্রিজে দাঁড়িয়ে। এরপর ট্রেন চলে এলো, চলো যাওয়া যাক আবার শহরের দিকে। বাড়ি ফিরতে না খুব লেট হয়ে গেছিলো জানো তো। তো ট্রেনে থাকতেই আলোচনা করে নিয়েছিলাম বাইরে থেকে কিছু একটা নিয়ে যাব। তো আমি তো অপশান দিয়েছিলাম রুটি তরকারি, কিন্তু ও নাকি এই দোকানের রিভিউটা দেখেছে। ইনি একজন ফুড ব্লগার ছিল, কিন্তু এখন একটা চিরস্থায়ী দোকানও করেছে সাথে সাথে। তো এখানকার কম্বো নাকি খুব ফেমাস, তবে আমার কাছে খুব একটা পরিচিত নয়। তবে অনয় না এগুলো খুব খোঁজ রাখে, কারণ ভোজন রসিক মানুষ তো খাবারের খোঁজ ঠিকই রাখে। তাই এখান থেকে না কম্বো নিয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের। এটা দিয়ে আজকে রাতের ডিনার সারবো, অন্য কিছু না অ্যাভেলেবেল খুব একটা ছিল না। তো আজকের মতো টাটা। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই পাশে থেকে যেও।